হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল পড়াশোনা একাডেমি। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং গুছিয়ে তুমি তোমার পরীক্ষা প্রস্তুতি চালিয়ে যাচ্ছ। এই মুহূর্তে সকাল ৯টায় প্রতিদিনকার মতন আজকেও আমাদের বিজ্ঞানী সাফল্য ব্যাচের ক্লাস। আর এই বিজ্ঞানী সাফল্য ব্যাচে তোমাদের সম্পূর্ণ বেসিক লেভেল থেকে চ্যাপ্টার ওয়াইজ জেনারেল সায়েন্সের প্রত্যেকটা পড়ানো হচ্ছে। তো জেনারেল সায়েন্সের এই গুরুত্বপূর্ণ ক্লাস যেখানে আমরা বায়োলজির পার্ট কমপ্লিট করে ফেলেছি, এই মুহূর্তে আমাদের ফিজিক্সের পার্ট চলছে। তবে সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু একটা জায়গায় মেন সমস্যা আছে, সেটা হচ্ছে তোমরা এই মুহূর্তে ঠিক মতন কেউ ক্লাস করছো না। যদি তোমাদের মনে হয় এই মুহূর্তে ক্লাস করার প্রয়োজন নেই, তাহলে আমাকে সেটা জানাও। তাহলে এই মুহূর্তে আমি ফিজিক্সের ক্লাস করানো বন্ধ করে রেখে দেবো। কিছুদিন আগে, মাসখানেক আগে যখন আমরা বায়োলজির ক্লাস করাচ্ছিলাম, সেই সময় সকলের বক্তব্য ছিল ফিজিক্স ক্লাস করান, ফিজিক্স ক্লাস করান। এক প্রকার সকলে হাঁপিয়ে উঠেছিল। কিন্তু এখন যখন ফিজিক্সের ক্লাস হচ্ছে, এখন আর তো সেই স্টুডেন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না যারা রেগুলারলি ক্লাস করবে। 24 ঘন্টা ক্লাস হয়ে যাচ্ছে, তাতে 200টা ভিউজ আসছে না। তাহলে কি তোমাদের কোনো ক্লাস করার কোনো প্রয়োজন নেই? যদি সেরকম মনে হয় তাহলে সেটা আমাকে জানাও, তাহলে আমার ক্লাস করানোর কোনো প্রয়োজন নেই, করাবো না। আর যদি তোমাদের ক্লাসের প্রতি গুরুত্ব থাকে, যদি মনে হয় যে না, ক্লাস থেকে আমরা সত্যি হেল্পফুল হচ্ছি, তাহলে অবশ্যই ক্লাস করো এবং প্রচুর পরিমাণে শেয়ার করো। তাহলেই তো ভিউজটা আসবে। তোমরা যদি সেটা না করো, তাহলে তো কোনোভাবে ক্লাস চালিয়ে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। কারণ আমি ক্লাস বানাচ্ছি, ক্লাস করাচ্ছি, সেই ক্লাস যদি স্টুডেন্ট না দেখে, তাহলে সেই ক্লাসটার করার সার্থকতা থাকে না। তো বাদবাকি বিষয়টা সবকিছুই তোমাদের ওপর। তোমরা যদি ফ্রি অফ কস্ট জিনিস নিতে কষ্ট হয়, তাহলে সেটাও আমাকে বলবে, তাহলে আমি পেড কোর্স শুরু করব, যে হ্যাঁ, পেড কোর্স পড়াই। তাই না? তোমাদের, আমার তো মনে হচ্ছে তোমাদের ফ্রি অফ কস্ট জিনিস নিতে কষ্ট হচ্ছে। কেন কষ্ট হচ্ছে? ক্লাস করতে ভালো লাগছে না, মক টেস্ট দিতে ভালো লাগছে না। সব জায়গাতেই তো ভিউজ কম। মক টেস্ট দিতে বললে তখন 40 জন, তার বেশি কেউ আসে না। ক্লাস করার জন্য সেখানে লোক নেই। তাহলে একটা বিষয় এখান থেকে ক্লিয়ার হচ্ছে যে তোমাদের কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে ক্লাস করার। দেখো, কোনো লক্ষ্যে পৌঁছতে গেলে সেই লক্ষ্যের পেছনে কিন্তু লেগে থাকতে হবে। আজকে পড়বো, কালকে পড়বো না, নোটিফিকেশন এখনো বেরোয়নি, কেন পড়বো? এই চিন্তা ভাবনা থাকলে কোনোদিনও তোমরা, আমি বলছি, কোনোদিনও কিন্তু সেই সাকসেস পাবে না। যেটা ভাবছো নোটিফিকেশন বেরোনোর পর পড়াশোনা শুরু করে পরীক্ষা দিয়ে পাস করব, খুব চাপের বিষয়। আমি বলছি, আমার কথা বিশ্বাস যদি না হয়, তাহলে যেটা করছো সেইভাবেই তোমরা চলতে থাকো। আর যদি মনে হয় যে না, উনি যেটা বলছে সেটার কিছু গুরুত্ব আছে, তাহলে আমার কথা শুনে এখন থেকে পড়াশোনাটা শুরু করো। বেরোবে, নোটিফিকেশনের টাইমে নোটিফিকেশন বেরোবে, তখন কিন্তু প্রস্তুত হওয়ার সময়টা পাবে না। আগের থেকে আমি যদি প্রস্তুতিটা নিই, তাতে তো কোনো খারাপ কিছু না। তো এই মুহূর্তে ওই ক্লাস করব না, ক্লাস পরে করব, দেখে নেব, এই মানসিকতাটা গুলো ছাড়ো। রেগুলারে ক্লাস রেগুলার হচ্ছে, রেগুলার ক্লাসগুলো রেডি করো, ক্লাস করো এবং মক টেস্টগুলো রেগুলারলি দাও। তাহলেই হবে। তো আর বিজ্ঞানের সাফল্য নিয়ে বেশি কিছু বলবো না। আমি দেখবো এই সপ্তাহটা, যদি সেরকম কিছু ভিউজ না আসে, তাহলে কিন্তু আগামী সপ্তাহ থেকে ক্লাস বন্ধ করে দেবো। এছাড়া আমার আর কোনো অন্য রাস্তা নেই। তো এবার বাদবাকি বিষয়টা তোমাদের ওপর, তোমরা কি করবে, কি করবে না। এবং যারা ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে চলেছো, তাদের জন্য এটাই লাস্ট উইক চলছে। 15ই জানুয়ারির পর থেকে এই ব্যাচে ভর্তি হতে গেলে পারে কিন্তু কোর্স ফি বেড়ে যাবে। তো এই মুহূর্তে যে কোর্স ফি চলছে, সেই কোর্স ফিতে যারা ভর্তি হতে চাও, তারা অবশ্যই ভর্তি হয়ে যাও 15 জানুয়ারির আগে। এবং এই বিষয়ে যাবতীয় ভর্তি হওয়ার বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে নেবে। কল করার প্রয়োজন থাকলেও হোয়াটসঅ্যাপ করো, করে তারপর কিন্তু কল করবে সময় জেনে নিয়ে। কারণ অন্য সময় ফোন করলে সেই ফোন ধরা কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। তাই ফোন করার আগে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো, করে জেনে নাও কখন আমি ফোন করতে বলছি। তখন তোমরা ফোন করে জেনে নেবে, তারপর বাদবাকি যা কিছু করার করবে। ক্লিয়ার? তো যারা মক টেস্ট দিতে ইচ্ছুক রয়েছে, তাদের সকলকে বলবো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল, সেখানে কিন্তু যুক্ত থাকো। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়া নিয়ে এখনো অনেকে আমাকে মেসেজ করছে যে আমরা যুক্ত হতে পারছি না। তাদেরকে অবশ্যই বলছি, তোমরা এই 4টে, এখানে অনেকগুলো অপশন দিয়ে দিয়েছি, সেই অপশনগুলোর মধ্যে থেকে যেকোনো একটা অপশনের মাধ্যমে অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাও। সেটা কিউআর কোডের মাধ্যমেই হোক, এইখানে সার্চ করার মাধ্যমেই হোক, বা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে হোক, বা অ্যাবাউট সেকশনের লিঙ্কের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে তোমরা যুক্ত হয়ে যাও। কারণ ওখানে মক টেস্টের লিঙ্ক তোমরা পেয়ে যাবে।
প্রতি সপ্তাহে, এবং প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন কিন্তু সেখানে অবশ্যই করে তোমরা পেয়ে যাবে। এবং এখানে পুরো সাপ্তাহিক যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলো শিডিউল দেওয়া রয়েছে। এই শিডিউল অনুযায়ী প্রতি সপ্তাহে ক্লাস চলছে। আগামী সপ্তাহ থেকে চলবে কিনা সেটা এই সপ্তাহে তোমাদের পারফরম্যান্সের উপর নির্ভর করবে, সেটাও আমি বলে দিলাম। আর আজকে আমাদের বিজ্ঞানের সাফল্য ব্যাচে আমরা যে অংশটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে পদার্থের সাধারণ ধর্মের পার্ট 2। আমি বলেছি গতকালকের ক্লাসেই যে পদার্থের সাধারণ ধর্ম 3টে পার্টে আমরা করব। একটা পার্ট হয়ে গেছে, সেখানে আমরা সলিডের প্রপার্টিজ গুলো দেখেছি। আজকে আমরা দেখব যেটা ম্যাক্সিমামটা ফ্লুইডের ওপর, এবং আগামীকাল যেটা আসবে সেখানেও ফ্লুইডের ওপরই জিনিসগুলো থাকবে। আশা করছি প্রত্যেকটা বিষয় তোমরা সঠিকভাবে বুঝে নেবে, এবং তোমরা খুব ভালো স্টুডেন্ট যারা ক্লাস করে, কারোর মনে কোনো ডাউট থাকে না, কারোর কোনো বিষয় কোনো সমস্যা থাকে না। এইটা হচ্ছে একদিকে খুব ভালো বিষয় যে কারোর মনে কোনো ডাউট হচ্ছে না আমি আপাতত এখনো পর্যন্ত যা পড়াচ্ছি তাতে। এটা খুব ভালো বিষয় যে সকলে সবকিছু ঠিক মতন বুঝে নিচ্ছে, এটা ওকে। ঠিক আছে? তো আশা করছি আজকের ক্লাসের যে সেশনে যেটুকু জিনিস পড়ানো হবে সেগুলো প্রতিদিনকার মতনই তোমরা সুন্দরভাবে ভালোভাবে বুঝে নেবে, তাহলেই হবে। এটাই আমি সকলের কাছে আশা করব। তাহলে চলো শুরু করে দিই আজকের আমাদের ক্লাস। তো ঘনত্ব বা ডেনসিটি, ঘনত্ব বা ডেনসিটি বলতে আমরা কি বুঝি? ঘনত্ব মানে ডেনসিটি, মানে তোমাকে দু ধরনের জিনিস দেওয়া হলো। একটার মধ্যে বেশি জল, মাটি কম দিলাম, আর একটার মধ্যে জল বেশি, মাটি কম দেওয়া হলো। ঠিক আছে? একটার মধ্যে মাটি বেশি দিয়ে জল কম দিলাম, আর একটার মধ্যে জল বেশি দিয়ে মাটি কম দেওয়া হলো। ঠিক আছে? দুটো জিনিস, একটার মধ্যে মাটির পরিমাণ বেশি, একটার মধ্যে মাটির পরিমাণ কম। একটার মধ্যে জল বেশি, একটার মধ্যে জল কম। তো এই দুটো সলিউশনের মধ্যে কোনটা বেশি ঘন হবে, কোনটা পাতলা হবে? তো অবভিয়াসলি যে সলিউশনটাতে মাটির পরিমাণ কম আছে সেটা পাতলা হবে, আর যে সলিউশনটাতে মাটির পরিমাণ বেশি আছে সেটা বেশি গাঢ় হবে। গাঢ় মানেই ঘনত্ব। তাহলে কেন গাঢ় হচ্ছে? কারণ ওই যেটাকে আমরা গাঢ় সলিউশন বলছি তার একক আয়তনের মধ্যে যদি আমরা দেখি, দুটোরই এক আয়তন করে বা 1 ml করে যদি দুটো থেকেই স্যাম্পল আমরা তুলি, তাহলে দেখব যেটা গাঢ় থেকে স্যাম্পলটা নিয়েছিলাম তার মধ্যে মাটির পরিমাণ বেশি, আর যেটা কম গাঢ় স্যাম্পল নিয়েছিলাম সেই স্যাম্পলটার মধ্যে মাটির পরিমাণ কম। তার মানে কি, একক আয়তনের ভিতর কত পরিমাণ পদার্থ উপস্থিত থাকছে সেটাকেই আমরা বলছি ওই পদার্থের ঘনত্ব। এবার পদার্থের মানে কতটা পরিমাণ পদার্থ, পদার্থের যে পরিমাণ সেটাই তো তার ভর দ্বারা ডিনোট করা হয়। তাই জন্য বলছে কোনো পদার্থের একক আয়তনের ভরকেই ঘনত্ব বলা হয়। তাহলে কোনো পদার্থের একক আয়তনে তার ভর যত হবে সেটাই হচ্ছে সেই পদার্থের ঘনত্ব। তাহলে ঘনত্ব, তার যে ফর্মুলা রয়েছে সেটা হচ্ছে ভর বাই আয়তন। তাহলে ঘনত্বের ফর্মুলা কি? ভর বাই আয়তন। সেটা দিয়ে আমরা কি করি? ঘনত্বকে আইডেন্টিফাই করতে পারি। বা তোমাকে কোনো কিছুর ঘনত্ব বের করতে বললে তুমি ভর বাই আয়তন করে দেবে, হয়ে গেল। ফর্মুলা মনে রাখতে হবে, ঘনত্ব ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন। অবশ্যই তোমাদের কাজে লাগবে। কখনো তোমাকে এখান থেকে ঘনত্ব বলে দেবে, আয়তন বলে দেবে, ভর বের করতে হতে পারে। ভর ঘনত্ব বলে দিয়েছে, আয়তন বের করতে হতে পারে। তো এই জন্য এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ঘনত্ব অবশ্যই কিন্তু তোমাদের কাজে লাগবে। এবং এই ঘনত্ব এটা একটা কিন্তু স্কেলার রাশি। ঘনত্ব কিন্তু স্কেলার রাশি। দেখো ভর আয়তন দুটোই স্কেলার রাশি, অবভিয়াসলি ঘনত্ব একটা কি হবে? স্কেলার রাশি হবে। ঘনত্বের একক কি? এটা হচ্ছে এসআই পদ্ধতিতে একক। এসআই পদ্ধতিতে হচ্ছে কি, ভরের একক হচ্ছে কিলোগ্রাম, আর আয়তনের একক কি হবে? মিটার কিউব। তাই এসআই পদ্ধতিতে কেজি পার মিটার কিউব। যদি তোমাদের বলি এখন সিজিএস পদ্ধতিতে এর একক কি হবে? সিজিএস পদ্ধতিতে হবে কি, গ্রাম পার সেন্টিমিটার কিউব হয়ে যাবে কি সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক। বলছে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ হয়। এটা ছোটবেলা থেকে পড়ে আসছো যে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ হয়। তাহলে যদি প্রশ্নটা ঘুরিয়ে বলি 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের আয়তন কত হবে? অ্যান্সার কি হবে? তাহলে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের আয়তন যেটা হবে সেটা হচ্ছে কি, যে জলের আয়তন 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের আয়তন সেটা হয়ে যাবে কিন্তু সর্বনিম্ন। কারণ জলের ঘনত্ব সর্বোচ্চ হচ্ছে, তো ঘনত্ব যদি সর্বোচ্চ হয় ঘনত্বের মান বাড়লে আয়তন কমবে, কারণ ইকুয়েশন দেখে আমরা সেটাই বুঝতে পারছি যে ঘনত্ব যদি বাড়ে তাহলে আয়তন কমতে হবে, আয়তন বাড়লে ঘনত্ব কমবে। তাহলে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব যদি সর্বোচ্চ হয় তাহলে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের আয়তন কিন্তু সর্বনিম্ন হবে।
অর্থাৎ বরফের আয়তন কিন্তু কম হয় 4°C উষ্ণতায়, ঘনত্বটা বেশি হয়। তরলের ঘনত্ব পরিমাপ করা হয় হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে। তাহলে তরল কতটা ঘন, যে কোনো তরলের সেই ঘনত্বটা যদি পরিমাপ করতে হয়, তাহলে যে যন্ত্রের সাহায্যে পরিমাপ করব তার নাম হাইড্রোমিটার যন্ত্র। এই হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে আমরা তরলের ঘনত্ব পরিমাপ করে থাকি। এবার এই উষ্ণতা বেশ কিছু ব্যাপারের উপর নির্ভরশীল। যেমন উষ্ণতা পরিবর্তনের ফলে সকল পদার্থের আয়তনের পরিবর্তন হয়। তাই কঠিন, তরল বা গ্যাসীয় এই সমস্ত পদার্থের ক্ষেত্রে কিন্তু ঘনত্ব উল্লেখ করার সময় অবশ্যই উষ্ণতা উল্লেখ করতে হয়। অর্থাৎ আমরা যে ঘনত্বর কথা বলছি, এই ঘনত্ব কিন্তু কি হচ্ছে, উষ্ণতা পরিবর্তনের ফলে কি হয়, প্রত্যেকটা পদার্থের আয়তন চেঞ্জ হবে। উষ্ণতা পরিবর্তন করলে সাধারণত আয়তন বৃদ্ধি পায়। তো এই উষ্ণতা পরিবর্তনের ফলে যেহেতু আয়তনের চেঞ্জ হয়, তাই জন্য কঠিন, তরল, গ্যাসীয় যে কোনো পদার্থেরই যদি আমরা ঘনত্ব উল্লেখ করি, তখন অবশ্যই কিন্তু আমাদের উল্লেখ করতে হবে কত ডিগ্রি তাপমাত্রাতে তুমি ঘনত্বের কথা বলছো। যেমন দেখছি এখানে 4°C উষ্ণতায় জলের ঘনত্ব বলেছি সর্বোচ্চ। অর্থাৎ 4°C উষ্ণতায় জলের ঘনত্ব বললে তবেই আমরা বলতে পারবো সর্বোচ্চ, কিন্তু 0°C উষ্ণতায় বললে সেটা সর্বোচ্চ হবে না, তার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। এরকম প্রত্যেকটা পদার্থ, প্রত্যেকটা জিনিসের ঘনত্ব উষ্ণতার উপর নির্ভরশীল। উষ্ণতা পরিবর্তন হলে কিন্তু তাদের ঘনত্বেরও পরিবর্তন হবে। তাই কোনো কিছুর ঘনত্ব যখন বলা হয়, তখন দেখবে সেখানে অবশ্যই লিখে দেওয়া হয় যে এই জিনিসটা এত °C তাপমাত্রায় এর ডেনসিটি এত, এইভাবেই লেখা হয়। ক্লিয়ার? নেক্সট আমরা চলে যাচ্ছি আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি। স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব বলছে কোনো কঠিন বা তরল পদার্থের ঘনত্ব এবং ওই উষ্ণতাতেই জলের ঘনত্বের অনুপাতকেই আপেক্ষিক গুরুত্ব বলবে। অর্থাৎ কোনো একটা পদার্থ রয়েছে, সেই পদার্থটার আপেক্ষিক গুরুত্ব কত হবে, সেটা হচ্ছে যে উষ্ণতায় কঠিন বা তরল পদার্থের ঘনত্ব নিচ্ছি, সেই উষ্ণতাতেই জলের ঘনত্ব নিয়ে তাদের যদি রেশিও করা হয়, তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব আমরা বের করতে পারবো। এগুলো প্র্যাকটিক্যাল করতে হয়, যারা ফিজিক্স নিয়ে পড়েছে তাদের প্র্যাকটিক্যাল করতে হয় আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি নির্ণয়ের। তো সেটা করতে গিয়ে কি করা হয়, যে ওই কঠিন পদার্থ বা তরল পদার্থ যেটা নিলাম তার ঘনত্ব আমরা বের করব, এবং সেই উষ্ণতায়, যত ডিগ্রি উষ্ণতায় বের করছি, সেই টেম্পারেচার ক্যালকুলেট করে সেই টেম্পারেচারটা জলের ঘনত্ব কত হয় সেটা গিভেন ডেটা থেকে আমরা নিয়ে নেব। ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেটা। সেই স্ট্যান্ডার্ড ডেটা থেকে ওই উষ্ণতায় জলের ঘনত্ব কত হচ্ছে সেটাকে লিখব। লিখে আমরা যদি অনুপাত করি, অর্থাৎ রেশিও করি বা ভাগ করি, তাহলে পারে যেটা পাবো সেটাই হয়ে যাবে স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব। এবার আপেক্ষিক গুরুত্ব দেখো, ওপরে কি হচ্ছে পদার্থের ঘনত্ব, আর নিচে হচ্ছে ওই জলের ঘনত্ব। দুটো ঘনত্বের রেশিও হচ্ছে আপেক্ষিক ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব। তাহলে এর কি একক থাকবে? নিশ্চয়ই থাকবে না। তাই আপেক্ষিক ঘনত্ব একটি মাত্রাহীন ভৌত রাশি, একই সঙ্গে কিন্তু এককহীন একটা ভৌত রাশি। তাহলে এককহীন এবং মাত্রাহীন ভৌত রাশি কিন্তু আপেক্ষিক গুরুত্ব। কেন? দুটো সেম জিনিসের রেশিও, সেই কারণে। এবার কোনো পদার্থের ঘনত্ব, সেটা কিন্তু পদার্থের আপেক্ষিক গুরুত্ব এবং ওই উষ্ণতায় জলের ঘনত্বের গুণফল দিয়ে আমরা বের করে দিতে পারি। কেন বের করে দিতে পারি? ওই যে বললাম, পদার্থের আপেক্ষিক গুরুত্ব মানে কি? আপেক্ষিক গুরুত্ব মানে হলো স্পেসিফিক গ্র্যাভিটি। স্পেসিফিক গ্র্যাভিটি মানে আমরা কি পেলাম? স্পেসিফিক গ্র্যাভিটি মানে পেলাম হচ্ছে কি, ওই যে পদার্থের কি ঘনত্ব পেলাম, তাই তো? পদার্থের ঘনত্ব, সেটা ডিভাইডেড বাই কি পেয়েছিলাম, যে ওই সেম উষ্ণতায় হচ্ছে জলের ঘনত্ব। তাহলে জলের ঘনত্ব। এবার আমরা যদি কোনাকুনি গুণ করি, তাহলে আমরা কি পাবো, যে পদার্থের ঘনত্ব সেটা ইজ ইকাল টু স্পেসিফিক গ্র্যাভিটি ইনটু হচ্ছে জলের ঘনত্ব। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম এই ইকুয়েশনটা। এই ইকুয়েশনটাও কিন্তু কাজে লাগতে পারে, মনে রাখতে হবে। পদার্থের ঘনত্ব ইজ ইকাল টু পদার্থের আপেক্ষিক গুরুত্ব ইনটু ওই উষ্ণতায় জলের ঘনত্ব। এবং মনে রাখবে যে 4°C উষ্ণতায় জলের ঘনত্ব হয় 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব বা পার সিসি। 4°C উষ্ণতায় সিজিএস পদ্ধতিতে জলের ঘনত্ব হয় 1 গ্রাম পার সিসি। আর এই 4°C উষ্ণতাতেই জলের ঘনত্ব হয় এসআই পদ্ধতিতে
1000 কিলোগ্রাম পার মিটার কিউব। তাহলে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সিজিএস পদ্ধতিতে জলের ঘনত্ব কত? 1 গ্রাম পার সিসি। আর এসআই পদ্ধতিতে বললে 1000 কেজি পার মিটার কিউব। তো এটা ছিল স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব। নেক্সট আসছে চাপ বা প্রেসার। চাপ বা প্রেসার কি? প্রেসার বা চাপ হচ্ছে একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বল, তাকেই আমরা চাপ বলি। অর্থাৎ একক ক্ষেত্রফলের ওপর যত পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে সেটাকে আমরা চাপ বলি। এই কারণে এই যে চাপটা কিরকম জিনিস দেখো, যদি কোনো ক্ষেত্রফল কম হয় তাহলে কি হবে? চাপের মান বেশি হবে। আর ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে কি হবে? চাপের মান কম হবে। এই জন্যে তুমি যখন মাটিতে শুয়ে থাকবে, যদি শুয়ে থাকো মেঝেতে, তুমি কিন্তু কম প্রেসার, তোমার কিন্তু প্রেসারটা কম হবে, তুমি কম প্রেসার দিচ্ছ মাটিতে। কিন্তু তুমি যদি খাড়া দাঁড়িয়ে থাকো তাহলে তুমি কিন্তু মাটিতে বেশি প্রেসার দিচ্ছ। এটা কি করে বুঝবে? তুমি একটা নরম থকথকে কাদার মধ্যে যাও, গিয়ে শুয়ে পড়ো, দেখবে যতটা পরিমাণ সেই জায়গাটা বসবে, তুমি যদি দাঁড়িয়ে থাকো তাহলে সেখানের মাটি সবচাইতে বেশি পরিমাণে বসবে। তার কারণ ক্ষেত্রফল কমে গেছে। ক্ষেত্রফল কমে গেলে কিন্তু তোমার শরীরের যে ওজন সেটাই তো বল দিচ্ছে। তাহলে তোমার শরীরের ওজন যখন তুমি দাঁড়িয়ে রয়েছো, তোমার ক্ষেত্রফল কমে গেছে, তার ফলে বেশি পরিমাণে পড়ছে, অর্থাৎ চাপ বেশি হয়ে যাচ্ছে। কিন্তু সেম বলই তুমি যখন শুয়ে থাকছো, তখন যখন বেশি ক্ষেত্রফলের মধ্যে দিয়ে পড়ছে, তখন চাপ কম হচ্ছে। তাহলে চাপ ইজ ইকাল টু বল বাই ক্ষেত্রফল। আবার তোমাকে যদি বলে বল ইজ ইকাল টু কি হবে? চাপ ইন্টু ক্ষেত্রফল। উভয়ভাবেই কিন্তু ফর্মুলাটা মনে রাখতে হবে। এবং চাপের একক হচ্ছে কি? পাস্কেল, যেটাকে পিএ লেখা হয় পাস্কেল। কিন্তু এটা হচ্ছে ব্যবহারিক একক পাস্কেল। তাছাড়াও আমরা যেভাবে চিনি সেটা হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। কিসে? এসআই পদ্ধতিতে। এসআই পদ্ধতিতে হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, আর ওটা হচ্ছে ডাইন পার হচ্ছে আমাদের সেন্টিমিটার স্কয়ার। কোথায় হবে? এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। তো সিজিএস পদ্ধতিতে হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, আর এসআই পদ্ধতিতে নিউটন পার মিটার স্কয়ার। ব্যবহারিক একক কি? পাস্কেল। এবার তরলের চাপ বলছে তরলের মধ্যস্থিত কোনো বিন্দুতে বা বিন্দুর চারদিকে একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো তলের তরল যে বল প্রয়োগ করে তাকেই তরলের চাপ বলে। অর্থাৎ একটা তরল রয়েছে, একটা বিকার, বিকারের মধ্যে তুমি একটা তরল নিয়ে নিয়েছো, ঠিক আছে? এই বিকারের মধ্যে একটা তরল ভর্তি করা আছে। এবার এই তরলের মধ্যে তুমি এখানে একটা একক ক্ষেত্রফল বিশিষ্ট একটা বোর্ড তুমি পাঠিয়েছো। এই বোর্ডের ওপর তরল যে চাপ প্রয়োগ করবে, যে পরিমাণ বল প্রয়োগ করবে, সেই বলটাকেই আমরা বলবো তরলের চাপ। অর্থাৎ তরলের মধ্যস্থিত কোনো বিন্দুর চারদিকে একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো সমতলে তরল যে বল প্রয়োগ করে তাকেই তরলের চাপ বলে। তরলের চাপের একক কি হবে? একই রকম ভাবে যেটা হবে সেটা হচ্ছে এসআই পদ্ধতিতে নিউটন পার মিটার স্কয়ার, সিজিএস পদ্ধতিতে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। অবশ্যই মনে রাখতে হবে। এবং এর মাত্রা কি? মাত্রা হবে যেটা, সেটা হচ্ছে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এটা হয়ে যাবে কিন্তু তরলের চাপের মাত্রা। শুধু তরলের চাপ না, যে কোনো চাপের ক্ষেত্রেই মাত্রার যেটা হয় সেটা হচ্ছে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এবং এর পাশাপাশি তোমাদের একটা ছোট্ট প্রশ্ন জিজ্ঞাসা করে রাখি, যার উত্তরটা দেখবো কতজন দিতে পারে সঠিক। সেটা হচ্ছে এই চাপ, এইটির সঙ্গে সেম ইউনিট এবং সেম ডাইমেনশন বা মাত্রা যুক্ত অন্য কোন কোন ভৌত রাশিগুলো রয়েছে সেগুলো অবশ্যই তোমরা আমাকে জানাবে। নেক্সট আসছে তরলের ঘাত বা থ্রাস্ট অফ লিকুইড। থ্রাস্টটা কি জিনিস? তুমি এক বালতি জল নাও, নিয়ে সেই জলের মধ্যে তোমার হাতটাকে বুড়িয়ে দাও, দেখবে তোমার হাতটাকে নিচের থেকে কেউ যেন মনে হচ্ছে ওপর দিকে ঠেলে দিচ্ছে। এই ফিলিংসটা আসবে। তুমি করে দেখো বাড়িতে, হাতটাকে শক্ত করে না, হাতটাকে হালকা করে তুমি এক বালতি জলের মধ্যে ডুবিয়ে দাও, দেখবে যে তোমার মনে হচ্ছে যেন হাতটাকে নিচের থেকে কেউ ওপর দিকে ঠেলে দিচ্ছে। এই যে ফিলিংসটা হচ্ছে যে নিচে থেকে কেউ যেন উপর দিকে ঠেলে দিচ্ছে, এই যে যে বল দ্বারা উপর দিকে ঠেলে দিচ্ছে সেটাই হচ্ছে তরলের ঘাত বা থ্রাস্ট অফ লিকুইড। অর্থাৎ যে বলটা তোমার হাতের উপর প্রযুক্ত হচ্ছে, যার জন্য তোমার হাতটা মনে হচ্ছে যেন উপর দিকে ঠেলে উঠছে, এটাই হচ্ছে থ্রাস্ট অফ লিকুইড। অর্থাৎ তরলের সংস্পর্শে থাকা কোনো তরলের ওপর তরল লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকেই তরলের ঘাত বলবো বা থ্রাস্ট অফ লিকুইড বলবো। অর্থাৎ এই বলটা, যে বলটা তোমাকে নিচের থেকে উপর দিকে ঠেলে দিচ্ছে, সেটাই হচ্ছে তরলের থ্রাস্ট অফ লিকুইড, বা সেটাকেই আমরা বলছি তরলের ঘাত বল। ঘাত বল ইজ ইকাল টু হচ্ছে চাপ ইন্টু ক্ষেত্রফল, যে দিয়ে আমরা ঘাত বল পরিমাপ করতে পারি।
এবার এটা যেহেতু একটা ঘাতটা কি একটা বল যেহেতু, তাই জন্য এসআই ইউনিট কি হবে নিউটন, সিজিএস পদ্ধতিতে হবে ডাইন, আর মাত্রা হবে mLT⁻²। এটা ওই জন্যই হয়ে যাচ্ছে। বোঝা গেল? নেক্সট নেক্সট হচ্ছে তরলের মধ্যে কোনো একটা বস্তুকে আমরা ডুবিয়ে দিয়েছি। তা তরলের মধ্যে যদি কোনো বস্তুকে আমরা ডুবিয়ে দিই, তাহলে সেই বস্তুটার ওপর তরল কতটা পরিমাণ চাপ প্রয়োগ করছে সেটা কিভাবে আমরা ক্যালকুলেট করব। মনে করো এখানে একটা বিকার নেওয়া হয়েছে, সেই বিকারের মধ্যে আমরা একটা বস্তু, এই যে দেখতে পাচ্ছ, সেই বস্তুটাকে ডুবিয়ে দিয়েছি। কত উচ্চতায় ডুবিয়েছি? সেই গভীরতাটা হচ্ছে এইচ গভীরতায় আমরা বস্তুটাকে ডুবিয়ে দিয়েছি তরলের একদম ওপর পৃষ্ঠ থেকে ক্যালকুলেট করতে হবে এটা। এই যে যেমন অ্যারোটা দিয়ে আছে দেখো, ওপর পৃষ্ঠ থেকে, তরলের ওপর পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় আমরা বস্তুটাকে ডুবিয়ে দিয়েছি। তাহলে এই সিচুয়েশনে তার চাপ কতটা হবে সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করব, কারণ এটা যেখানেই থাকুক না কেন তার চাপ ক্যালকুলেট করতে গেলে পারে। তো প্রেসারকে আমরা পি দিয়ে ডিনোট করলাম, গভীরতাকে আমরা এইচ দিয়ে ডিনোট করছি, ঘনত্ব যেটাকে আমরা রো দ্বারা ডিনোট করলাম, আর অভিকর্ষজ ত্বরণকে আমরা জি দ্বারা ডিনোট করলাম। তাহলে তরলের যে কোনো গভীরতায় কোনো বস্তুর চাপ যদি ক্যালকুলেট করতে হয়, তার যে ফর্মুলা সেটা চাপ ইজিক্যাল টু এইচ রো জি। এইচ রো জি এই ফর্মুলাটা কাজে লাগবে। এবার মনে করো যদি আমাদের গভীরতা বাড়তে থাকে, তাহলে গভীরতা বাড়লে কি হবে? প্রেসার বৃদ্ধি পাবে। গভীরতা কমলে কি হবে? প্রেসার কমবে। ঘনত্ব তো প্রত্যেকটা তরলের ক্ষেত্রে ফিক্সড, জি এর মান প্রত্যেকটা সবার ক্ষেত্রেই ফিক্সড। তাহলে জি এবং রো নির্দিষ্ট তরলের ক্ষেত্রে রো ফিক্সড, আর জি এর মান তো সবার জন্যই ফিক্সড। এই দুটো যদি ফিক্সড হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি এইচ ইজ প্রপোর্শনাল পি, অর্থাৎ এইচ এর বৃদ্ধির সঙ্গে সঙ্গে পির মান বাড়বে। অর্থাৎ জলের যত গভীরে আমরা যাব তত বেশি কিন্তু প্রেসার অনুভূত হবে। এই কারণে দেখবে যে বাঁধ তৈরি করা হয়, সেই বাঁধগুলোর নিচের দিকটাকে মোটা এবং শক্ত তো করাই হয়, নিচের দিকটা মোটা করা হয়, ওপর দিকটা সরু করা হয়। তার কারণ নিচের দিকটা মোটা এই জন্যই করা হয়, তার কারণটা হচ্ছে নিচে হচ্ছে তরলের চাপ বেশি, ওপরে হচ্ছে তরলের চাপ কম। এই জন্য বাঁধের গোড়া মোটা করা হয়, ওপর দিকটা সরু করা হয়। তার কারণ হচ্ছে তরলের গভীরতার ওপর কিন্তু তার চাপের মান নির্ভরশীল। এটা না করলে কিন্তু বাঁধ ভেঙে যাবে, কারণ নিচে প্রেসার বেশি হয় জলের, কারণ যত গভীরতা বাড়বে তত কি হবে? ওর প্রেসার বৃদ্ধি পেতে থাকবে, যেটা আমরা দেখলাম পি ইজ ইকাল টু এইচ রো জি এই ফর্মুলা দ্বারা। দুটো ভিন্ন তরল যদি নাও, তাহলে দুটো ভিন্ন তরলের ক্ষেত্রে রো ডিফার করবে, সেই জন্য কিন্তু তাদের যার ঘনত্ব বেশি সেক্ষেত্রে তার বেশি চাপ দেবে, যার ঘনত্ব কম সে কম চাপ দেবে। বাট ইন জেনারেল আমরা যদি জল নিয়ে দেখি, তাহলে পুরো বিষয়টাই কিন্তু এইচ এর ওপর নির্ভরশীল হয়ে যাবে। এইচ এর মান বৃদ্ধি বা হ্রাসের ওপর কিন্তু নির্ভর করবে ওই পদার্থটি কতটা পরিমাণ চাপ অনুভব করবে ওই তরলের মধ্যে। ক্লিয়ার? এবং এখানে আরেকটা পরীক্ষা হয়, ওই একটা বোতলের মধ্যে জল ভরে বোতলটার ওপর থেকে নিচে 3-4খানা ফুটো করে দিলে, ছিদ্র করে দিলে, এবার ওপর থেকে মুখটা খুলে দিলে, তাহলে কোন জলটা সব থেকে বেশি স্পিডে বেরোবে? তাহলে অবভিয়াসলি নিচে দিয়ে যেটা বেরোচ্ছে সেটা বেশি স্পিডে বেরোবে, কারণ তার বেগটা বেশি হবে। এই কারণে তার ডিস্টেন্সটা, হাইটটা মানে গভীরতাটা ওপর লেয়ার থেকে গভীরতাটা বেশি, গভীরতা বেশি বলে ওইখানে যে জল রয়েছে তার উপর প্রেসার বেশি, তাই জন্য ও কিন্তু সব থেকে দূরে যাবে। পরীক্ষা কিন্তু এটাও কোশ্চেন আসে যে একটা বোতলে 3টে বা 4টে ABCD করে 4টে ছিদ্র করে দিল। এখন তো এনসিইআরটি মানে ওই ছবি তুলে দেওয়া দেয়। তো ছবি দিয়ে দিল তোমাকে, ABCD করে 4টে ছবি দিয়ে দিল, দিয়ে বলল এখান থেকে যখন যদি ওপরে জল ভর্তি করে ওই ঢাকনিটা খুলে দেওয়া হয়, তাহলে কোনটি দিয়ে সব থেকে বেশি দূরে জল পড়বে? তাহলে সেটার অ্যাপ্লিকেশনই হচ্ছে এটা, অর্থাৎ এইচ রো জি, অর্থাৎ যেটার গভীরতা বেশি হবে, অর্থাৎ যে ফুটোটা বা ছিদ্রটা সবচাইতে নিচে রয়েছে তার কি হবে? গভীরতা বেশি, তাহলে তার কাছে প্রেসার বেশি, ওই জন্য সেখান থেকে যে জলটা বেরোবে সেটাই হচ্ছে সবচাইতে দূরে গিয়ে পড়বে। ক্লিয়ার? এটা দিয়ে আমরা হচ্ছে পি ইজ ইকাল টু এইচ রো জি ক্যালকুলেট করতে পারছি। নেক্সট আমরা চলে যাচ্ছি পরেরটা, বলছে পাস্কালের সূত্র। এই যে তরলের মধ্যে কোনো বস্তুকে রাখলে যে চাপ অনুভূত হয়, সেই চাপের উপর ভিত্তি করেই পাস্কেল সাহেব একটা সূত্র দিয়ে দিলেন। সেই সূত্রটা কি? বলছে আবদ্ধ পরিবাহীর যে কোনো অংশে চাপ প্রয়োগ করলে সেই চাপ সব দিকে অপরিবর্তিত মানে সঞ্চালিত হয় এবং প্রবাহী সংলগ্ন যে কোনো তলের ওপর লম্বভাবে ক্রিয়া করে। তুমি একটা বেলুনের ভিতর জল ভরো, ভরে বেলুনের মুখটাকে ভালো করে বেঁধে দাও, দিয়ে এবার বেলুনটা হাতের মাঝখানে নিয়ে চাপ দাও, দেখবে সব দিক দিয়ে, অর্থাৎ তোমার আঙুলের ফাঁকগুলো দিয়েও
দেখবে বেলুনের কিছু করে অংশ বেরিয়ে আসছে। কেন? ওই আবদ্ধ পরিবাহীর মধ্যে কোনো অংশে যদি আমরা চাপ প্রয়োগ করি, সেই চাপটা বলছে সব দিকে অপরিবর্তিত মানে সঞ্চালিত হবে এবং প্রবাহী সংলগ্ন যে কোনো তরলের যে তল থাকবে, অন্য আদার্স যে তল থাকবে, পরিবাহী সংলগ্ন যে তল, তার উপর লম্বভাবে সেই চাপ ক্রিয়া করবে। সূত্রটা ভালো করে পড়ে রাখতে হবে। আগের দিনে দেখেছো কেপলারের সূত্র থেকে কিভাবে কোশ্চেন হয়, ঠিক এরকম ভাবে পাস্কেলের সূত্র থেকেও কিন্তু প্রশ্ন হতেই পারে। বলছে এই সূত্র বা ঘাত বৃদ্ধির নীতির ওপর ভিত্তি করেই হাইড্রোলিক প্রেস যন্ত্র তৈরি করা হয়েছে। অর্থাৎ গাড়িতে এই মুহূর্তে হাইড্রোলিক ব্রেক রয়েছে, ডিস্ক ব্রেক যেটা বলছি সেটা এক প্রকার হাইড্রোলিক ব্রেক। হাইড্রোলিক জ্যাক আছে যেটার সাহায্যে বড় বড় গাড়ি যখন পাংচার হয়ে যায়, গাড়িগুলোকে তোলার কাজ করা হয়। জেসিবি বা ক্রেন, এইগুলোর মধ্যে কিন্তু হাইড্রোলিক ক্রেন আছে, হাইড্রোলিক ল্যাডার আছে। এগুলো প্রত্যেকটাই কিন্তু এই ঘাত বৃদ্ধির নীতি বা যেটা হচ্ছে পাস্কালের সূত্র, এর উপর ভিত্তি করে তৈরি করা, যেটার যন্ত্রটার নাম হচ্ছে হাইড্রোলিক প্রেস। অর্থাৎ সেখানে কি হচ্ছে, একদিকে প্রেস করব, তাহলে কি হবে, সেই তরলের মধ্যে দিয়ে সেই চাপটা প্রবাহিত হবে, কারণ পাস্কালের সূত্র বলছে যে কোনো অংশে চাপ দিলেই সেটা একদম সব দিকে সমানভাবে অপরিবর্তিত মানে সঞ্চারিত হয়। অর্থাৎ আমি এক জায়গায় চাপ যেটুকু প্রেসার প্রয়োগ করব, সেটা অপরিবর্তিত মানে প্রবাহিত হয়ে আরেক মাথায় আমাকে ওয়ার্ক করে দেবে বা কাজ করে দেবে। তো সেই হাইড্রোলিক প্রেস যন্ত্র, সেগুলো কিন্তু এই জায়গাগুলোতে ব্যবহার করা হয়। গাড়িতে হাইড্রোলিক প্রেস ব্রেক থাকে, বাইকে থাকছে, হাইড্রোলিক ল্যাডার পাওয়া যায়, জেসিবিতে থাকছে, তারপরে ক্রেনের মধ্যে ব্যবহার করা হচ্ছে। এছাড়া তো বিভিন্ন ওই পাট বা বস্ত্র শিল্পে ওই সমস্ত জায়গায় ওই জিনিসগুলোকে প্রেস করে ছোট করে দেওয়ার ক্ষেত্রে এই হাইড্রোলিক প্রেস কিন্তু ব্যবহার করা হয়। তো এই যন্ত্রের যান্ত্রিক সুবিধা সুবিধা কি হয়? একের বেশি হয়। এই যন্ত্রের যান্ত্রিক সুবিধা একের বেশি হয়, তবে ঘর্ষণজনিত কারণে এই সুবিধা কিছুটা কম হয়। ইন জেনারেল একের বেশি হবে, কিন্তু ঘর্ষণজনিত যে কাজগুলো রয়েছে সেই ঘর্ষণজনিত কারণের জন্য এর সুবিধা কিছুটা কমে যায়। এবং হাইড্রোলিক প্রেস যন্ত্রে সাধারণত তরল ব্যবহার করা হয়। অর্থাৎ হাইড্রোলিক প্রেস যন্ত্রে সাধারণত তরল ব্যবহার করা হয়। গাড়ির যদি হাইড্রোলিক প্রেস ব্রেক খারাপ হয়ে যায়, দেখবে দোকানে নিয়ে গেলে সেখানে একটা লিকুইড ভরে দেওয়া হয়। তার কারণ হাইড্রোলিক প্রেস যন্ত্র হচ্ছে তরল দিয়েই কাজ করবে, সেখানে কোনো গ্যাস ব্যবহার করা হবে না। গ্যাস দিলে কি হবে, যন্ত্রটি সঠিকভাবে কাজ করতে পারবে না, কারণ গ্যাসের হচ্ছে সংনমতা অনেক বেশি হয় তরলের তুলনায়। যার ফলে কি হবে, ওখানে যখন তুমি প্রেস করবে, কি হবে, গ্যাসের মলিকুলগুলো কাছাকাছি চলে আসবে, সে কিন্তু ওই পেছন দিকে গিয়ে ধাক্কা মারবে না। ঠিক আছে? এবং কিন্তু তরলকে আমরা যতটা ধাক্কা মারলে ও ওই চাপটাকে নিয়ে গিয়ে অন্য পাশে নিয়ে গিয়ে যতটা ধাক্কা মারতে পারবে, সেটা কিন্তু গ্যাস পারবে না। তার ফলে কি হবে, গ্যাস ব্যবহার করলে যন্ত্রটা স্বাভাবিকের তুলনায় অনেক কম পরিমাণ আমাদের কাজ ফেরত দেবে। সেই জন্য হাইড্রোলিক প্রেস যন্ত্রে আমরা তরল ব্যবহার করব, কোনোভাবেই গ্যাস ব্যবহার করব না। পরীক্ষায় প্রশ্ন এভাবেই আসতে পারে যে হাইড্রোলিক প্রেস যন্ত্রে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ব্যবহার করব, বলে তোমাকে প্রশ্ন করতে পারে যে তরল ব্যবহার করব, গ্যাস ব্যবহার করব, না দুটোই ব্যবহার করব, নাকি কঠিন পদার্থ ব্যবহার করব। তখন কি উত্তর করবে? তখন অবশ্যই মনে রাখবে তরলই ব্যবহার করতে হবে, গ্যাস নয়। নেক্সট আসছে প্লাবতা বা বুয়ান্সি। বলছে কোন তরলকে কোন বস্তুকে তরলে বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে ওই তরল বা গ্যাস কর্তৃক বস্তুর ওপর যে ঊর্ধ্বমুখী বল প্রযুক্ত হয়, তাকে ওই তরল বা গ্যাসের প্লাবতা বলে। অর্থাৎ কোনো বস্তুকে তরল বা গ্যাসের মধ্যে তুমি আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করে দিলে, এবার ওই তরল বা গ্যাস কর্তৃক বস্তুর ওপর যে ঊর্ধ্বমুখী বল প্রযুক্ত হবে, ওই যে তরল বা গ্যাস যার মধ্যে তুমি আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করেছো, নিমজ্জিত করার ফলে ওই যে থ্রাস্ট অফ লিকুইড বলছিলাম, এই ঊর্ধ্বমুখী যে বল প্রযুক্ত হবে, তাকে ওই তরল বা গ্যাসের প্লাবতা বলে। তাহলে এখানে এই বস্তুটা দেখতে পাচ্ছ, এই বস্তুটাকে যখন আমরা তরলের মধ্যে নিমজ্জিত করেছি, তখন কি হচ্ছে, ওর যে ওজন ডিউ টু গ্র্যাভিটি, সেটা কোন দিকে কাজ করছে, নিচের দিকে কাজ করছে। এই জন্য দেখো এটাকে নিচের দিকে দেখানো হয়েছে। আর প্লাবতা বল যেটা, সেটা কি করছে, নিচে থেকে ওপর দিকে কাজ করছে, যেটা বস্তুকে ওপর দিকে তুলতে সাহায্য করছে। এবার এই দুটো বলের ব্যালেন্সের ওপরই খেলা খেলাবে কে, আর্কিমিডিস। মানে এই দুটো বল, অর্থাৎ তার ওজন মানে গ্র্যাভিটি জন্য তার ডিউ টু গ্র্যাভিটি, ফোর্স ডিউ টু গ্র্যাভিটি মানেই হচ্ছে তার ওজন, এবং তার প্লাবতা বল, এই দুটো বলের সাম্য অবস্থায় নির্ণয় করতে হবে যদি একটা বস্তু তরলের মধ্যে ডুবে থাকবে, না ভেসে থাকবে,
নাকি ডুবন্ত অবস্থায় ভাসবে, এই সমস্ত কিছু মেনটেন হবে এই গ্র্যাভিটি আর বুয়েন্সি ফোর্স, এই দুটোর সাম্য অবস্থার উপর। এই দুটোর ব্যালেন্স করতে হয়, কোথায় করতে হয়? সাবমেরিনে। কখনো সাবমেরিন জলের ওপর ভাসছে, কখনো ডুবে ডুবে যাচ্ছে, কখনো বা নিচের দিকে নেমে যাচ্ছে। এই সবকিছু ব্যালেন্স হয় কি করে? এই বুয়েন্সি ফোর্স অ্যান্ড ডিউ টু গ্র্যাভিটি যে ফোর্স, এই দুটো কিন্তু ব্যালেন্সের মাধ্যমে। তো প্লাবতা বলছে নিমজ্জিত কোনো বস্তুর ওপর প্লাবতা যে বিন্দু দিয়ে ক্রিয়া করে সেই বিন্দুটাকেই প্লাবতা কেন্দ্র বলে। এটা একটু পরে কাজে লাগবে। অর্থাৎ যে বিন্দু বরাবর, মনে করো এই যে ফোর্সটা এখানে আসছে, অর্থাৎ এইখানে এই পয়েন্টে ধরো প্লাবতা বলটা কাজ করছে, এই প্লাবতা বলটা এই যে বিন্দুতে আসছে সেই বিন্দু দিয়ে যে ক্রিয়া করছে, যে বিন্দু বরাবর প্লাবতা বল ক্রিয়া করছে, সেই বিন্দুটাকে বলা হচ্ছে বস্তুর প্লাবতা কেন্দ্র। এবং এই প্লাবতা কেন্দ্র খুব ইম্পর্টেন্ট জাহাজের মেকানিজমের ক্ষেত্রে, এটা কিছুক্ষণ পর আসছে। তো প্লাবতা বুঝলাম। এবার আসছে আর্কিমিডিস প্রিন্সিপাল। আর্কিমিডিসের প্রিন্সিপালের খুব গুরুত্ব আছে। কেমন গুরুত্ব? আর্কিমিডিসকে কি করা হয়েছিল? একটা সোনার মুকুট দেওয়া হয়েছিল, দিয়ে বলা হয়েছিল এই মুকুটে কতটা খাদ আছে সেটা তোমাকে ক্যালকুলেট করে বের করতে হবে। তুমি কি করে বের করবে? তখনকার দিন এত উন্নত না যে এখন সোনার যেমন আমরা হলমার্ক করার জন্য আমরা নিয়ে গিয়ে অ্যানালিসিস করছি ল্যাবে ফেলে, তখনকার দিনে তো সেটা সম্ভব ছিল না। কিন্তু রাজা বলেছে স্বাদ আছে কতটা সেটা তোমাকে বের করতে হবে, ওই মুকুটটা কতটা বিশুদ্ধ সেটা তোমাকে ক্যালকুলেট করে বের করে দিতে হবে। তো তার মাথায় তখন চিন্তা ভাবনা শুরু হলো যে কি করে আমি সেটা করতে পারি। তো তিনি একদিন বাথটাবে স্নান করছিলেন, সেই স্নান করা অবস্থায় তিনি দেখলেন তিনি যখন বাথটাবের মধ্যে নামলেন তখন ওই বাথটাব থেকে কিছু জল উপচে বেরিয়ে এলো। সেই সময় তার মাথায় একটা বুদ্ধি আসে। তখন তিনি ইউরেকা বলতে বলতে ছুটে রাজার কাছে যান। এটাই হচ্ছে আর্কিমিডিসের নীতি আবিষ্কারের পেছনে মূল গল্পটা। তো এই যে জল এলো, তিনি বুঝলেন, তিনি ইউরেকা বললেন, পেয়েছি বলতে বলতে দৌড়লেন। তো কি পেলেন? তিনি যেটা পেলেন সেটা হচ্ছে কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসে সম্পূর্ণ বা আংশিক নিমজ্জিত করলে বস্তুর ওজন আপাতভাবে হ্রাস পায় এবং এই হ্রাসের পরিমাণ বস্তু দ্বারা অপসারিত তরল বা গ্যাসের ওজনের সমান। কোনোদিনও যদি পুকুরে নেমে চান করে থাকো বা ওই নদীতে গিয়ে স্নান করে থাকো, দেখবে তুমি নদীতে বা পুকুরে যখন নামছো, নামার পর মনে হয় তুমি যেন কেমন হালকা মনে হচ্ছে, তোমার যা ওজন তার থেকে ফিলিংসটা অনেক কম হচ্ছে। তার কারণ তুমি যখন জলের মধ্যে নেমে গেছো তখন তুমি ওই সম্পূর্ণ বা আংশিক ডুবন্ত অবস্থায় বা নিমজ্জিত অবস্থায় তোমার যা ওজন তা আপাতভাবে হ্রাস পেয়েছে। এই যে হ্রাস পেয়েছে সেই হ্রাসের পরিমাণটা অপসারিত তরল বা গ্যাসের ওজনের সঙ্গে সমান। এবার তুমি যেহেতু পুকুর বা নদীতে রয়েছো, অপসারিত তরল কতটা সেটা তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু উনি যখন বাথটাবের মধ্যে চান করতে নেমেছিলেন সেই সময় কি দেখছেন যে কিছুটা জল উপচে পড়ে গেল। তার মানে উনি যেটা জল উপচে পড়ে গেল বা বেরিয়ে গেল সেটাই হচ্ছে ওই বস্তু দ্বারা অপসারিত, মানে যতখানি বস্তুটার ওজন হ্রাস পেয়েছে, আমি যতটা নিজেকে হালকা মনে করছি ঠিক ততটা ওজনই ওই জলটা বাইরে বেরিয়ে গেছে। এটাই আর্কিমিডিস তার প্রিন্সিপালের মাধ্যমে দেখালেন। তুমি বাড়িতেই করতে পারো, তুমি একটা গ্লাস নাও, গ্লাসে পুরো কানায় কানায় চাপিয়ে জল নাও, তার মধ্যে একটা ঢিল নিয়ে এসে ডুবিয়ে দাও, দেখবে ঢিলটা যখন ডুবে যাবে তখন দেখবে কিছুটা জল বাইরে পড়ে যাবে। ওই ঢিলের ওজন ঠিক যতটা পরিমাণ হ্রাস পেয়েছে ঠিক ততটা পরিমাণই জল তোমার ওই বাইরে বেরিয়ে চলে এসছে, উপচে বাইরে বেরিয়ে গেছে। তো এটাই হচ্ছে আর্কিমিডিসের প্রিন্সিপাল এবং এটার উপর বিভিন্ন এক্সপেরিমেন্ট গুলো হয়। তো বস্তুর আপাত ওজন হ্রাস এবং বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন এই দুটোই কিন্তু ইকুয়াল হবে, এটাই আর্কিমিডিস দেখালেন। এবং এটার উপর ভিত্তি করেই আর্কিমিডিস কি করলেন, তিনি রাজা যে কাজটা দিয়েছিল সেই কাজটা সলভ করলেন, যে সোনার মুকুটে কতটা পরিমাণ খাদ রয়েছে। কিভাবে করলেন সেই বিষয়টা একটু আমি বলি। এবার এই যে একটা পাত্রের মধ্যে তিনি জল নিলেন, নিয়ে তার মধ্যে সোনার মুকুট ডোবালেন, দেখলেন কতটা পরিমাণ জল বেরোলো। এবার তিনি দেখলেন যে ওই যে যত পরিমাণ তরল বেরোলো সেখান থেকে তিনি হচ্ছে কি ক্যালকুলেট করলেন, ঘনত্ব ক্যালকুলেট করলেন, সোনার ঘনত্ব কত সেটা ক্যালকুলেট করলেন। এবার তিনি যখন সোনার ঘনত্ব ক্যালকুলেট করলেন, সেখানে ক্যালকুলেট করে যে মানটা আসবে সেই মানটা অরিজিনালি সোনার যে ঘনত্ব তার সঙ্গে যদি সমান হয়
তাহলে আমরা বলবো ওর মধ্যে কোনো খাদ নেই। আর যদি সেটা সমান না হয় তাহলে আমরা কি বলবো, যে ওর মধ্যে খাদ আছে। এইভাবেই আমরা সেটাকে দেখিয়ে দিতে পারি যে হ্যাঁ, ওই বস্তুটার মধ্যে খাদ আছে বা ওই বস্তুটার মধ্যে কোনো খাদ নেই। তাহলে বস্তুর যে ঘনত্ব নির্ণয় করা যাবে সেটা কিসের মাধ্যমে? আর্কিমিডিসের নীতির মাধ্যমে। সেক্ষেত্রে আমাদের বস্তুর আয়তন দেখে তো আমরা পারবো না। আমরা কি করব, ইন জেনারেল যেটা শেপে আছে, মনে করো একটা ঘনক দেওয়া হলো, তুমি তার আয়তন ক্যালকুলেট করতে পারবে। একটা বল দেওয়া হলো, সেই বলটার রেডিয়াস মেপে নিয়ে তুমি সেই বলটার আয়তন ক্যালকুলেট করতে পারবে। কিন্তু একটা সোনার মুকুট, তার আয়তন তুমি ক্যালকুলেট করবে কি করে? পারবে না। কিন্তু সেটাকে ক্যালকুলেট করতে গেলে তার ভরটা তুমি ওজন করে বের করতে পারবে, কিন্তু তার আয়তন ক্যালকুলেট করতে পারবে না। তাহলে তার আয়তন ক্যালকুলেট করতে গেলে পারে তার আয়তন না বের করলে আমি ঘনত্ব বের করতে পারবো না। তার আয়তন তাকে বের করতে গেলে পারে কি করে বের করব? না, ওইটাকে একটা জলের মধ্যে বা তরলের মধ্যে ডুবিয়ে দেবো। দিলে পারে ওর সম আয়তন কি করবে? জল আমাকে বের করে দেবে। ওই যে যেটুকু জল বেরোবে সেই জলটার আয়তন আমরা মেপে নেব। মেপে আমরা পেয়ে গেলাম তার আয়তন। তাহলে সেইটার যা আয়তন আর ওই বস্তুটার আয়তন দুটোই কি হবে? সমান হবে। ঠিক আছে? তো বস্তুর দ্বারা কর্তৃক অপসারিত তরলের ওজন আর বস্তুর সম-আয়তন তরলের ওজন এটাই হচ্ছে একদম ইকুয়াল হয়ে যায়। তার ফলে কি হলো? ওই আয়তন পেয়ে গেলাম, বস্তুর ভরটা জানি, সেখান থেকে আমরা রো ক্যালকুলেট করে নিতে পারবো। আর রো ক্যালকুলেট করে যদি দেখি যে ওটা সোনার সঙ্গে যেটা ঘনত্ব হয় সোনার তার সঙ্গে সেম হচ্ছে, তাহলে বলবো হ্যাঁ ওটা পিওর। এইভাবে বিভিন্ন মেটালের তৈরি জিনিসের কিন্তু আমরা ঘনত্ব নির্ণয় করতে পারি এবং সেটার পিওরিটি যাচাই করতে পারি। তো এইভাবে তিনি সেই কাজটা সলভ করে দিয়েছিলেন। এইভাবেই তিনি তার আবিষ্কৃত যে প্রিন্সিপাল বা নীতি সেটা দিয়েছিলেন, যেটা আর্কিমিডিস প্রিন্সিপাল নামে পরিচিত। এবার একটা বস্তু জলের মধ্যে ডুবে যাবে, না জলে ভাসবে, না জলে ভাসতে ভাসতে সে থাকবে, কোনটা হবে সেটা আমরা কি করে বুঝবো? যদি বস্তুর ওজন বস্তুর ওজন অর্থাৎ একটা বস্তু জলে ডুববে কি ভাসবে, যদি বস্তুর ওজনটা জল বা তরলের তার ওজনের তুলনায় বেশি হয়ে যায়, অর্থাৎ বস্তুর ওজন যদি তরলের ওজনের তুলনায় অপসারিত যে তরল করছে অপসারণ করছে তার ওজনের তুলনায় যদি বস্তুর ওজন বেশি হয় তাহলে সেই বস্তু ডুবে যাবে। এমনকি এটা এইটাও মনে রাখবে যে যদি বস্তু যেটা তার ঘনত্ব যদি জলের ঘনত্বের তুলনায় বেশি হয় সেক্ষেত্রেও বস্তু কিন্তু তরলে ডুবে যাবে। ওই জন্য দেখবে একটা লোহার টুকরো জলের মধ্যে ডুবে যাচ্ছে, কিন্তু একটা কাঠের টুকরো জলে ভাসছে। কেন ভাসছে? ওর ঘনত্বটা জলের ঘনত্বের তুলনায় কম, তাই কাঠের টুকরো ভাসছে। কিন্তু একটা লোহার পেরেক জলে ডুবে যাচ্ছে কারণ ওই পেরেকটার ঘনত্ব জলের ঘনত্বের তুলনায় বেশি। এবং একই সঙ্গে এটাও ঠিক যে বস্তু দ্বারা অপসারিত জলের ওজন যদি ওই বস্তুর ওজনের তুলনায় কম হয় সেক্ষেত্রেও বস্তু কিন্তু ডুবে যাবে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, কখন বস্তু ডুবে যাবে তার কন্ডিশন দুটো, একটা রো দিয়ে বললাম ঘনত্ব দিয়ে, একটা ওজন দিয়ে বললাম। নেক্সট হচ্ছে বস্তুর ওজন আর যে তরলে নিমজ্জিত করছি তার দ্বারা অপসারিত সেই তরলের ওজন দুটোই যদি সেম হয়ে যায় সেক্ষেত্রে কি হবে? অর্থাৎ বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন এবং বস্তুর ওজন দুটোই সেম হয়ে গেছে, তখন কি হবে? বস্তু ডুবন্ত অবস্থায় ভাসবে, অর্থাৎ জলের মধ্যে ডুবে ডুবে ভাসবে, নিচে চলে যাবে না। দেখো এই কেসটা হচ্ছে, এটা হচ্ছে ১ নম্বর কেস, এটা হচ্ছে আমাদের ১ নম্বর কেস, এইটা হচ্ছে আমাদের ২ নম্বর কেস, যেখানে বস্তু দেখো ডুবে ডুবে ভাসছে, অর্থাৎ পুরো নিচেও চলে যায়নি, পুরো ওপরে উঠে আসেনি, মাঝখান বরাবর রয়েছে। অর্থাৎ যে যুদ্ধ জাহাজ সাবমেরিন সাবমেরিন এই অবস্থায় থাকে, যখন প্রয়োজন হয় তখন উপরে ওঠে, যখন প্রয়োজন না থাকে তখন এইভাবে চলে। তখন কি হবে? ওই বস্তুর ওজন আর ওই অপসারিত তরলের ওজন দুটোকেই সেম করতে হবে, তাহলে পারেই সে ডুবে ডুবে ভাসবে। নেক্সট হচ্ছে ৩ নম্বর কেস। সেই ৩ নম্বর কেস হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের ৩ নম্বর কেস। ৩ নম্বর কেস বলছে যদি বস্তুর ওজন অপসারিত তরলের ওজনের তুলনায় কম হয় তাহলে পারে বস্তু কিন্তু তরলের ওপর ভাসবে, যেটা জলের ওপর বরফ ভাসছে। কেন ভাসছে জলের ওপর বরফ? তার কারণ বরফের যে ঘনত্ব সেটা কি হচ্ছে, এইটাকেও যদি আমরা ঘনত্ব দিয়ে ডিনোট করি তাহলে কি হবে? বস্তুর যে ঘনত্ব সেটা কি হয়ে যাবে? তরলের যে ঘনত্ব তার তুলনায় কম হতে হবে। তাহলে আমরা দেখছি কি, যে বরফের ঘনত্ব সেটা কি হয় ৪ ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ, তারপর তো কম হয়।
তাহলে এমনি যদি উষ্ণতার আমরা জল নিই তাহলে কি হবে, তার উপর যদি বরফ দিয়ে দিই তাহলে বরফের ঘনত্ব থেকে তরলের ঘনত্ব বেশি, সেই জন্য কি হবে, বরফ ওই তরলের উপর ভাসতে থাকবে। এবং একই রকম ভাবে বরফ ছাড়া অন্য পদার্থের ক্ষেত্রে যদি দেখি যে একটা জাহাজ ভাসছে, কেন ভাসছে, কারণ জাহাজের ওজন অপসারিত তরলের ওজনের তুলনায় কি হচ্ছে, কম করে দেওয়া হচ্ছে। কি করে, তার নিচের ক্ষেত্রফলটাকে বৃদ্ধি করে। তার নিজের ক্ষেত্রফল বৃদ্ধি করলে কি হবে, ওই জাহাজের যতই ওজন হোক না কেন, ক্ষেত্রফল বেশি মানে তো সে বেশি পরিমাণ জল অপসারিত করবে। আর বেশি পরিমাণ জল অপসারিত করলে কি হবে, তার থ্রাস্ট বলটা বেশি হবে এবং সেটা কি করবে, তাকে ভাসিয়ে রাখবে। তো এই হচ্ছে তিনটে কেস, এবং তিনটে কেস কিন্তু মনে রাখতে হবে। নেক্সট আসছে মেটাকেন্দ্র। মেটাকেন্দ্র বলছে আনত অবস্থায় ভাসমান বস্তুর প্লাবতা কেন্দ্রের মধ্যে দিয়ে অঙ্কিত উলম্ব রেখা কেন্দ্রীয় রেখাকে যে বিন্দুতে ছেদ করে সেটাকে মেটাকেন্দ্র বলে। কিছুক্ষণ আগে বলছিলাম প্লাবতা কেন্দ্র। প্লাবতা কেন্দ্র মানে যে কেন্দ্র বরাবর প্লাবতা কাজ করে। এইখানটা হচ্ছে, এইটা একটা জাহাজের স্ট্রাকচার ভাবো। নদীর যখন জলের মধ্যে রয়েছে সমুদ্রে, সেই জলের মধ্যে থাকাকালীন তার প্লাবতা কেন্দ্র এই জায়গা দিয়ে কাজ করছে। বলছে এই জাহাজটা আনত অবস্থায় যখন থাকছে তখন প্লাবতা কেন্দ্রের মধ্যে দিয়ে অঙ্কিত একটা উলম্ব রেখা, এই যে অঙ্কিত উলম্ব রেখা, যেটা কেন্দ্রীয় রেখাকে, কেন্দ্রীয় রেখা বলতে এটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, এখানটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি অবস্থান করছে জাহাজের, মানে জাহাজের মোট ভর, এইটা হচ্ছে তার কেন্দ্র, ভর কেন্দ্র যাকে আমরা বলতে পারি, এখানে রয়েছে। এবার সেই কেন্দ্রীয় রেখার সংযোজক সরলরেখা যে বিন্দুতে ছেদ হয় সেটাকেই বলা হচ্ছে মেটাকেন্দ্র। এবং জাহাজ তৈরির ক্ষেত্রে এবং জাহাজকে সমুদ্রে নামানোর সময় সবসময় মাথায় রাখতে হবে যেন এই যে প্লাবতা কেন্দ্র সেটা সবসময় মেটা কেন্দ্র থেকে নিচে থাকে। যদি প্লাবতা কেন্দ্র মেটা কেন্দ্র থেকে নিচে না থাকে তাহলে জাহাজ উল্টে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর জাহাজ যদি সঠিকভাবে চলতে হয় তাহলে কিন্তু প্লাবতা কেন্দ্রকে অবশ্যই মেটা কেন্দ্রের নিচে থাকতে হবে। এটাই হচ্ছে বলছে যে প্লাবতা কেন্দ্র যদি মেটা কেন্দ্রের নিচে থাকে তবেই বস্তুটি সুস্থির সাম্যে থাকবে, অর্থাৎ জাহাজটা ব্যালেন্স ভাবে এগিয়ে চলবে। যদি সেটা না হয় তাহলে কিন্তু জাহাজ ব্যালেন্স ভাবে এগিয়ে চলবে না, জাহাজ উল্টে যাওয়ার সম্ভাবনা থাকবে। জাহাজের ক্ষেত্রে প্লাবতা কেন্দ্র যত নিচে অবস্থান করবে জাহাজটি তত বেশি সুস্থিত হবে এবং এই কারণের জন্য জাহাজের ফাঁকা অংশে জল বা অন্য পদার্থ দ্বারা ভর্তি করা হয়। তাহলে একটা জাহাজ যাচ্ছে, যদি সেই জাহাজে সেরকম পরিমাণ মাল পরিবহন করার মতন জিনিস না থাকে, তখন জাহাজের ওই যেখানে মাল রাখার জায়গা সেই জায়গাগুলোতে চেম্বারের মধ্যে জল ভরে দেওয়া হয়। কারণ যাতে কি হয়, জাহাজের প্লবতা কেন্দ্রটা নিচের দিকে থাকে, কোনোভাবেই যেন সেটা উপরে উঠে এসে মেটা কেন্দ্রের কাছাকাছি না চলে আসে। কারণ মেটা কেন্দ্রের কাছাকাছি আসলে তার সুস্থিতি বিঘ্নিত হবে, এর ফলে জাহাজ উল্টে যাওয়ার সম্ভাবনা। এই জন্যে মেটা কেন্দ্র ওর নিচে প্লবতা কেন্দ্রকে নামানোর জন্য কি করা হয়, জাহাজের নিচের অংশে জল বা অন্যান্য অপ্রয়োজনীয় মালপত্র সেগুলো দিয়ে ভর্তি করে দেওয়া হয়। বোঝা গেল? এই জন্য দেখবে স্টিমার বা লঞ্চে উঠলে বেশি লোককে ওপরে থাকতে দেয় না। বলে যে নিচেও যাও, নিচেও থাকতে হবে, সবাই ওপরে উঠলে হবে না। কারণ ওপরে যদি সকলে উঠে যায় তাহলে কি হবে, প্লবতা কেন্দ্র ওপরে উঠে যাবে। প্লবতা কেন্দ্র ওপরে উঠে গেলে কি হবে, ওটা উল্টে যাওয়ার চান্সটা থাকবে। এটা যাতে না হয় সেই জন্য বলে যে স্টিমার বা লঞ্চে উঠলে কিন্তু ওই জন্য বলে বসে থাকো এবং নিচের থাকতে বলে, ওপরে উঠতে সকলকে দেয় না। তার কারণটা হলো এটা। এছাড়া জলের তুলনায় বরফের ঘনত্ব কম, সেই কারণে বরফ এবং হিমশৈল জলের উপর ভাসে। সমুদ্রের জলের ঘনত্ব নদীর জলের ঘনত্ব অপেক্ষায় বেশি, সেই কারণে নদী অপেক্ষায় সমুদ্রে সাঁতার কাটা সহজ হয়। কারণ কি, সমুদ্রের জলের ঘনত্ব বেশি, ঘনত্ব বেশি হলে থ্রাস্ট বেশি হবে, অর্থাৎ আমাদেরকে ভাসিয়ে রাখবে। তার ফলে কি হবে, সমুদ্রের জলে সাঁতার কাটা সহজ হবে, কিন্তু নদীর জলে সাঁতার কাটা ততটাই কষ্টকর হবে, কারণ সেখানে ঘনত্ব কম। তো এইগুলোই মোটামুটি ছিল আমাদের জেনারেল প্রপার্টি অফ মেটারস এর আজকের পার্টে। নেক্সট ক্লাসে সান্দ্রতা, পৃষ্ঠটান, কৌশিক ক্রিয়া, বার্নৌলিস থিওরাম, এই সমস্ত বিষয়গুলো থাকবে, সেটা নেক্সট ক্লাস। তো আজকের ক্লাসে এই যে ইনফরমেশন গুলো দিলাম, আশা করছি যেটুকু ইনফরমেশন দেওয়া হয়েছে সেটুকু খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো ঠিক করে পড়তে পারলে এর মধ্যে থেকে তোমাদের প্রশ্ন অবশ্যই আসলে সেগুলো সঠিক উত্তর তোমরা করে আসতে পারবে। তো সকলকে বলবো, যদি সেশনটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু যাওয়ার সময় একটা লাইক করে যেও এবং যেটা ভুল করো সকলে অবশ্যই কিন্তু শেয়ার করো। কারণ যদি সেই মাত্রায় যদি ভিউজ না হয় তাহলে কিন্তু এই ধরনের ক্লাসগুলো চালিয়ে যাওয়ার আর কিন্তু কোনো মানে থাকবে না। তো সেই কারণে সকলকে বলবো অবশ্যই কিন্তু শেয়ার করো এবং যারা নতুন এবং ফার্স্ট টাইম ক্লাস করছো এবং দীর্ঘদিন ক্লাস করছো অথচ সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। কারণ এখানে প্রতিদিন প্রতিনিয়ত এই ধরনের কিন্তু ক্লাস পেয়ে যাবে এখানে।
দেখা হচ্ছে আগামীকালকের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে গুড বাই।